ঝুমদের বসার ঘরে আজ মানুষের মেলা বসেছে। ঝুমচুক বড় বড় করে কিছু পরিচিত অপরিচিত মানুষ দেখে যাচ্ছে। ভোরবেলা ঘুম থেকে উঠে সাইয়ান শুধু বলেছিল ফ্রেশ হয়ে নিতে। এরপর ঝুমকে নিয়ে বসার ঘরে যাওয়ার আগে শুধু একটি কথাই বলল সে। আজ এখানে যা কিছু হয়ে যাক, আপনি ভেঙে পড়বেন না ভেবেছেন? আমার ভেবেছেন দুর্বল না, এটা সবাইকে দেখিয়ে দিবেন আজ। মনে থাকবে তো আমার কথাগুলো? ঝুম বুঝেছিল কিছু একটা ঘটবে আজ। কথার গুরুত্বটা না বুঝলেও শায়নের কথায় সায় জানিয়েছিল তখন, কিন্তু এখানে এসে মনে হচ্ছে সাধারণ কোনো ব্যাপার না। ঝুম এক পলকে এখানে উপস্থিত সকলকে দেখে নিল। তারা মধ্যবিত্ত পরিবার হলেও তার আম্মা খুব রুচিশীল ব্যক্তি ছিলেন। বসার ঘরে কম দামি একটি সোফা রাখা, যার একপাশে সাইয়ান তাকে নিয়ে বসে আছে। ঝুমের অন্য পাশে শ্রাবণী বসে, আর তাদের থেকে একটু দূরত্বে দরজার কাছে আহির দুই হাত বেঁধে আইসি ভঙ্গিতে দাঁড়িয়ে। তাদের এক পাশের চেয়ারে ঝুমের বাবা ও ঝুমের দাদি বসে। মহিলা বয়সে ভারে নুইয়ে গেলেও তার চোখ দুটি এখনো শুকুনি নজরে ঝুমকে শাসিয়ে যাচ্ছে। তার পাশে ঝুমের ফুপু ও জলিল শিকদার স্ত্রী দাঁড়িয়ে নিজেদের মাঝে কিছু একটা বলছেন। এছাড়াও এখানে জলিল শিকদারের ছেলে মেয়েও উপস্থিত রয়েছে। মেয়েটাকে ঝুম কালো দেখলো, ছেলেটাকে আজ প্রথম দেখেছে। ছেলেটির চোখে মুখে রাগ, আক্রমণাত্মক মনোভাব নিয়ে সে ঝুমদের দিকে তাকিয়ে। তাছাড়া এখানে আরও 3জন পুরুষ ও কিছু ইউনিফর্ম পরিহিত আর্মি ও সিভিল ড্রেসের কয়েকজন পাকিস্তানি আর্মি উপস্থিত। অন্যদের না ছিল পাকিস্তান আর্মিদের মাঝে কয়েকজনকে ঝুম চিনতে পারল। এদেশে মুলতান থাকতে সাইয়ানের বিভিন্ন কমান্ড ফলো করতে দেখেছে। এরা এখানে কি করছে? সে অবাক হয়ে সায়নের দিকে চাইল, বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। ওই লোকগুলো কারা, কি করতে চাচ্ছে? সায়ান চোখের ইশারায় ঝুমকে শান্ত হতে বলল। নীরবতা ভেঙে ঝুমের দাদি খিকিয়ে উঠল। তা বাছা, কি বলবে তুমি? বলে ফেলো, দেখিনি। এত সময় আমাদের নেই যে তোমাদের নাটক দেখবো আমরা। শ্রাবণী মুখ কুচকে এক ভয়াবহ গালি ছুড়ল মহিলার উদ্দেশ্যে। এক পা কবরে রেখেও এই মহিলা কুট কাচালে শেষ হলো না। ঝুমের চোখে মুখে আঘাত ছেয়ে গেল। সে চোখ তুলে একবার সায়নের দিকে তাকিয়ে দাদিকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলল, ভদ্রভাবে কথা বলুন আমার স্বামীর সাথে। উনি যে কেউ নয় যে ওনার সাথে আপনি বা আপনারা অভদ্র আচরণ করবেন। এখানে আমার স্বামীকে যে অপমান করার চেষ্টা করবে, আমি কিন্তু তাকে ছেড়ে দেব না। আমাকে সেই আগের ঝুম মনে করে ভুল করবেন না একদমই। আবারও বলছি, আমার স্বামীর সাথে ভদ্র আচরণ করবেন। ঝুমের দাদি হকচকিয়ে গেলেন। ঝুম এর আগে তাদের মুখের উপর একটা কথাও বলেনি কখনো, আর আজ বাড়ির বাইরে পা রেখে সাহস বেড়ে গেছে। এর সাহসের হিসেব সে ঠিকই নিবে। ভেবেছে কি বিয়ে করে জামাই নিয়ে এলেই বুঝি ছেড়ে দিবে সে? শ্যান আলতো হাসলো ঝুমের কথা। মেয়েটাকে কেউ কুটু কথা বললেও কখনো প্রতিবাদ করে না, এটা তার ভদ্রতা শ্যান বোঝে। কিন্তু আজ সেই ভদ্র মেয়েটার তার জন্য উঁচু গলায় কথা বলল। ঝুমের মাথায় আলতো হাত রেখে বলল, শান্ত হন, এই সময় উত্তেজিত হতে হয় না। আমি দেখছি বাকিটা। আপনি উত্তেজিত না হয়ে ধৈর্য ধরে চুপচাপ থাকবেন। শায়নের কথায় ঝুম বেজা লজ্জা পেল। সে চোখ নামিয়ে নিচে স্থির করলো। গতকাল ভোরে তার যখন ঘুম ভাঙলো তখনই সাইয়ান তাকে বিভিন্ন রকম প্রশ্নে জর্জরিত করেছিল। তার শারীরিক অবস্থা জানতে চেয়েছিল। ঝুম প্রথমে অবাক হলেও পরবর্তীতে শায়নের কথার অর্থ বুঝতে পেরে স্থির হয়ে গিয়েছিল। যদিও সে আগে থেকে অনুমান করেছিল, কিন্তু সঠিক কিনা জানতো না। ভেবেছিল পাকিস্তানকে টেস্ট করিয়ে শায়নকে বলবে, কিন্তু এই ডক্টর তো আগেই সবটাই বুঝে ফেলল। পরবর্তীতে সাইয়ান যা যা প্রশ্ন করে তার সঠিক উত্তর দিলে সাইয়ান 90% নিশ্চিত হয় ঝুমের প্রেগন্যান্সির ব্যাপারে। এরপর দ্রুত পায়ে বেরিয়ে পাঁচটা টেস্ট কিট এনে ঝুমের হাতে ধরিয়ে দিয়ে বলল, টেস্ট করে নিন। কিটগুলো হাতে নিয়ে ঝুম বোকার মতো তাকিয়েছিল। এতগুলো? লোকটা পাগল হলো নাকি? সে প্রশ্ন করতে চাইল, কিন্তু সায়নের ধৈর্যে হলো না কিছু শোনার। সে জোর করে ঝুমকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে নিজে অস্থিরভাবে সারা রুম জুড়ে পায়চারি করে বেড়ালো। ঝুম ফিরল সময় নিয়ে। ততক্ষণই সায়ান ঘেমে নিয়ে অস্থির, অথচ ঝুমের ছোটে প্রাপ্তির হাসি। ছলছল চোখ, মুঠোবন্দি হাত খুলে দিল সায়ানের সামনে। সায়ান এক প্রকার এক এক করে প্রতিটি কিট দেখলো স্তব্ধ হয়ে। প্রতিটি কিট জানান দিল নতুন অতিথির আগমন। সায়ান ওভাবেই বসে পড়লো বেডের সাইডে, হাতের কিটগুলো বেডের উপর রেখে দু হাতে মুখ চেপে বসে রইল। চুম বুঝলো অতি আবেগে সায়ান দিশেহারা, কিন্তু তাকে অবাক করে দিয়ে লাল লাল চোখে সায়ান প্রশ্ন করল, কবে থেকে মেডিসিন বন্ধ করেছেন আপনি? ঝুম ফরকে গিয়েছিল তখন। সে ভাবেনি সায়ান এমন সময় এই প্রশ্ন করবে।
এখন এ কথা কেন? আপনি খুশি হননি? সায়ান চোখের পলক না ফেলে একইভাবে তাকিয়েছিল ঝুমের দিকে। তার চোখে কি ছিল কে জানে। ঝুম ভয় পেয়ে ছিল, খুব অজানা আশঙ্কা ঝুমকে আশ্রয় পৃষ্ঠে ধরেছিল। আমি যা জানতে চেয়েছি তার উত্তর দিন আরিবা। অনেকগুলো দিন ধরে খাচ্ছি না। কতদিন? ঝুম নীরব। কি বলবে সে, কি বলবে? মুলতান থাকতে সে মেডিসিন বন্ধ করেছিল, তাহলে কি সায়ান তাকে আস্ত রাখবে? সায়ান তো ওর নীরবতায় বুঝে নিল যা বোঝার। আমি বলেছিলাম অপেক্ষা করতে আরিবা, সময় হলে আমি নিজে বলতাম। এতটা মূল্যহীন আমি? কেন প্রতিবার আমাকে হারিয়ে দেন? আমার ভালোবাসায় কি কমতে ছিল আরিবা? না চাইতেও ঝুমের চোখে পানি চলে এলো। সে ব্যস্ত হয়ে সায়ানের কাছে গিয়ে গালে হাত রেখে বলল, বিশ্বাস করুন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। তাহলে কেন করলেন এমন? ভুল কিছু কি করেছি? সায়ান হতাশ। সে কিভাবে এই মেয়েটাকে বুঝাবে এখন? ভুল না আরিবা, আপনি এখনো স্টেবল না। আমি ঠিক আছি ডক্টর। আপনি শুধু শুধু আমায় নিয়ে চিন্তা করছেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যখন দিচ্ছেন তখন নারাজ হবেন না দয়া করে। যিনি দিচ্ছেন তিনি রক্ষা করবেন আমাদের। সায়ান সেদিন কিছু না বলেও চিন্তায় সে আজও শান্তি পায় না। তার এক মন ঝুমের জন্য চিন্তা অস্থির হলেও অন্য মন ঠিকই এই নতুন অনুভূতির জন্য আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। যখনই ভাবে সে বাবা হতে চলেছে তখনই অদ্ভুত আনন্দে মন পুলকিত হয়। ঝুম তার অতীত চিন্তা থেকে ফেরে সায়ানের কথায়। আরে আরে, ব্যস্ত হচ্ছেন কেন? বয়স হয়েছে আপনার, এই শরীরে বেশি চাপ নেওয়া ঠিক না। অপেক্ষা করুন, মজলিস এখনো সম্পূর্ণ হয়নি। মানে কারোর জন্য অপেক্ষা করছো? সকলেই তো আছে এখানে। শ্যান তার কথার উত্তর করল না। মিনিট 2-3-এর মাঝে একটি প্রাপ্তবয়স্ক পুরুষের আগমন ঘটল বাড়ির প্রধান ফটক দিয়ে। দেখতে মাঝারি উচ্চতার পুরুষটির ফর্সা শরীরে রোদে পোড়া দাগ স্পষ্ট। বয়স আনুমানিক সায়ান আহিরের মতোই। তার প্রবেশের সাথে সাথে সায়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরে, যার অপেক্ষা ছিল তার আগমন অবশেষে ঘটল। ঝুমের ফুপু অবাক হলেন ছেলেটিকে দেখে। বিস্মিত তিনি কথা বলতে ভুলে গেলেন। নয়ন, তুই তুই এখানে কি করছিস? নয়ন নামের ছেলেটির দৃষ্টি ঝুমের উপর। ঝুম এক পলক দেখে চোখ ফিরিয়ে নিয়েছিল। এই লোককে কেন সায়ান এখানে ডেকেছে? আর সাথে সায়ানের আড়লে লুকাতে চাইল সে। ঝুমের নিজেকে লুকানো বৃথা চেষ্টা দেখে অদ্ভুত ভঙ্গিমায় হাসল নয়ন। সায়ান সবটাই লক্ষ্য করলো। তার চোখে রাগ, কিন্তু ঠোঁটে ঝুলন্ত নজর কাড়া হাসি। নয়ন এগিয়ে এসে একটি চেয়ার টেনে বসলো ঠিক ঝুমের বরাবর। তার দৃষ্টি ঝুমের থেকে 1 সেকেন্ডের জন্য সরেনি। শুনলাম তোমাদের আদরের মেয়ে বাড়ি ফিরেছে। আমাকে তো আসতেই হতো, তাই না? মামাতো বোন আবার একসময়ের বউ বলে কথা, কিছু দায়িত্ব তো আছেই। তা ঝুম, কেমন আছিস? মনে আছে নাকি নতুন পেয়ে ভুলে গেছিস আমায়? ঝুম উত্তর করলো না। সে রেগে আগুন। সায়ানের দিকে চেপে সায়ানের পেটের দিকে চিমটি কাটতে লাগলো। সব রাগ সে এভাবে উগলে দিল। সায়ান মুখ বুজে ঝুমের অত্যাচারগুলো সহ্য করলো। সে যে মনে মনে ভয়ঙ্কর রেগে আছে বুঝতে দিল না। এই ছেলেকে সে স্পেশালি থেরাপি দিতে ডেকে এনেছে, নয়তো দু চোখে সহ্য করার মতো ধৈর্য তার নেই। তার বউয়ের দিকে নজর দেয় কত বড় সাহস! পরিবেশ থমথমে। আহির নয়নের দিকে তাকিয়ে। এখানের অনেক কিছু সে বুঝতে পারছে না। ভাষাগত সমস্যা পড়েছে সে, কিন্তু একজন পুরুষ হয়ে নয়নের নজর সে ঠিকই পড়তে পারল। মেজাজ খারাপ হয়ে আছে তাও সে চুপ। সায়ান যেহেতু এখানে কোনো স্টেপ নেয়নি, সুতরাং তারও ধৈর্য ধরা উচিত। সায়ান হেসে নয়নকে উদ্দেশ্য করে বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম, যদিও অনেকটা লেট করেছেন। অতঃপর একজনকে চোখের ইশারায় কিছু বলল। সেই ব্যক্তি তৎক্ষণাৎ বেরিয়ে গেল। ফিরে এলো দুজন আইনজীবীকে নিয়ে। তারা ভেতরে প্রবেশ করলো। ঝুমের বাবার চেহারা থমথমে আকার ধারণ করে। আহির, ওনাদের বসার ব্যবস্থা করো। সায়ানের কথায় আহির দ্রুত পায়ে দুটি চেয়ারের ব্যবস্থা করলো। আইনজীবীরা বসে নিজেদের মাঝে টুকিটাকি কথা বলে কাগজপত্র বের করতে লাগলেন। জলিল শিকদারের স্ত্রী আর সহ্য করতেই পারলেন না। গতকাল রাতে জলিল শিকদার তাদের এই বাড়ির ব্যাপারে বলেছিলেন। তখনই মনে চাচ্ছিল ঝুমকে গলা টিপে মেরে দিতে। এক আপদ গিয়ে অন্যটাকে রেখে গিয়েছে তাদের শান্তি নষ্ট করতে। গতকাল রাতেই তারা চেয়েছিল কিছু একটা করতে, কিন্তু বাড়ি ভর্তি পাহারা থাকায় সম্ভব হয়নি। হচ্ছে কি এখানে? সেই কাল থেকে একের পর এক আপনাদের অহেতুক বিচারণ দেখে যাচ্ছি আমাদের বাড়িতে। ভদ্রতা জ্ঞানটুকু নেই, অন্যের বাড়িতে এসে যা ইচ্ছে করে যাচ্ছেন।
মহিলার কথায় শায়নের হাসি যেন আরো একটু ভালো। সে আইনজীবীদের উদ্দেশ্য করে বলল, ওনারা ব্যস্ত হয়ে পড়েছে, আপনারা এবার শুরু করুন। আইনজীবীদের মাঝে একজন মাথা নেড়ে জলিল শিকদারের দিকে একটি দলিল বাড়িয়ে দিয়ে স্পষ্ট গলায় সবাইকে উদ্দেশ্য করে বলল, আমিরা আহসান তার সকল সম্পত্তি, টাকা ও যাবতীয় সকল কিছু তার মেয়ে আরিবা ঝুমের নামে করে গেছেন। তার সম্পত্তির মাঝে এই বাড়িটিও রয়েছে, যা সে তার বাবার বাড়ি থেকে পেয়েছিল। সকালে ভূত দেখার মতো চমকে উঠে গেল। ঝুমের ফুপু আহাজারি শুরু করলো। জলিল শিকদার শক্ত হয়ে বসে রইলেন হাতে কাগজটি নিয়ে, যাতে স্পষ্ট বাংলায় দলিল করা। একই সাথে ঝুম ও তার আম্মার স্বাক্ষর দেয়া। তার স্ত্রী চুপ রইলেন না। অসভ্যতা চূড়ান্ত পর্যায়ে গিয়ে তেড়ে এলেন ঝুমের দিকে। আমি মানি না এসব। এই বাড়ি আমার, এই সব কিছু আমার। তোর মা বেঁচে থাকতেও আমাকে শান্তি দেয়নি, আর মোরও শান্তি দিল না। সেদিন ওই মহিলার সাথে তোকেও মেরে দেওয়া উচিত ছিল। মহিলা অতিশয়কে পাগল হয়ে গেছেন। ঝুমকে আঘাত করার আগে তাকে আগলে তিনটে মানুষ দাঁড়িয়ে দাঁড়ালো। শায়ান দু হাতে ওনার হাত ধরে আলতো ধাক্কা দিল। তবু তিনি আবারও তেড়ে এলো। শ্রাবণী নিজের সর্বশক্তি প্রয়োগ করে ধাক্কা দিয়ে ফেলে দিল তাকে। নিচে পড়ে সে আরো জোরে বিলাপ বকতে লাগলো। ঝুমকে নানারূপ অভিশাপ দিল। ঝুম থম মেরে বসে। শায়ান দু হাতের মাঝে আগলে নিল ওকে। ডক্টর, আমার আম্মা। শায়ান বলল না কিছুই। সে এই ব্যাপারগুলো নিয়েই ভয় পাচ্ছিল। আজ অনেক না জানা সত্য জানবে ঝুম। এতদিনে জানা সকল ভুল তার ভাঙবে। আপনি কথা দিয়েছিলেন আরিবা, ভেঙে পড়া চলবে না। আপনি অনেক স্ট্রং, নিজেকে শক্ত করুন। ঝুম লক্ষ্য করলো তিনজন অপরিচিত পুরুষদের মাঝে মধ্যবয়স্ক লোকটি এগিয়ে এলো ঝুমের নিকট। তাকে কাছে আসতে দেখে শায়ান সরে গেল। লোকটি এসে ঝুমের পাশে বসে ঝুমের মাথায় হাত রেখে বহু কষ্টে বলল, আমি তোমার মামা আম্মু, তোমার মায়ের বড় ভাই। আর ওরা কিছুটা দূরে দাঁড়ানো পুরুষ দুজনকে দেখিয়ে বলল, ও আমার বড় ছেলে মেহরাব, আর ওর পাশের জন তোমার ছোট মামার ছেলে সৌর্য। ঝুম অবাক হয়ে তাকালো তার মামা নামের লোকটিকে। ঝুম কিভাবে প্রতিক্রিয়া দিবে বুঝলো না। শুধু চুপচাপ তাকিয়ে রইলো, অথচ কাঁদলো না একদম। এতদিন পর হঠাৎ? ঝুমের কঠিন স্বর শুনে ঝুমের মামা কেঁদে দিলেন। সে তো আসতেই হলো আপনাদের। আগে এলে কি ক্ষতি হতো? আপনারা একবার আম্মাকে নিয়ে গেলে আজ আমার আম্মা বেঁচে থাকতো, আমার সাথে থাকতো। ঝুমের মামা ঝুমের দু হাত ধরে বলল, আমরা চেষ্টা করেছিলাম আম্মু, কিন্তু নিরুপায় ছিলাম। পারিনি আমাদের চোখের মণিকে বাঁচাতে। তাই তো তোমাকে বাঁচানোর জন্য এখান থেকে দূরে পাঠিয়ে দিয়েছিলাম। মানে? আমার আব্বা ভীষণ কঠোর হৃদয়ের ছিল। আমিরাকে বারবার বুঝিয়েছিলাম, জলিল ভালো ছেলে না, কথা শুনল না আমাদের। আমার বিচক্ষণ বোনটাকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে ওরা সম্পত্তি হাতাতে চেয়েছিল। বাবা আমিরাকে ভীষণ ভালোবাসতেন, প্রায় ওর নামে জমি রাখতেন, ব্যাংকে টাকা রাখতেন। এসব আমরা জানতাম। আমাদের দুই ভাইয়ের কখনো এই ব্যাপারে আপত্তি ছিল না। বাবা বলতেন, যা আমিরার নামে রাখা হয় আমিরা সেটুকুই পাবে। আর বাবার সম্পত্তি আমরা দুই ভাই, ওভাবেই বাবা লিখে দিয়েছিলেন আমাদের। আমিরা পালিয়ে আসার আগে বাবা ওর নামে এই বাড়িটি কিনেছিল। ওদের নজর আমিরার সম্পত্তির উপর ছিল সর্বদা। আদরের মেয়ে সমাজের চোখে অসম্মানিত করে চলে যাওয়ায় বাবা মানতে পারল না। ত্যায্য করে বসলেন। আদেশ দিলেন যে ওর সাথে যোগাযোগ করবে সে যেন বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আমার বাবা এক কথার মানুষ ছিল। বহুদিন আমরা বাবার ভয়ে যোগাযোগ করতে পারলাম না, আমিরাও করলো না। হঠাৎই একদিন আমিরার ফোন পেলাম। শুনলাম আমার বোনের দুর্বিষহ জীবনের কথা। ছোট্ট বোনটাকেই দুহাতে আগলে বড় করেছি। সেই বোন ভালো নেই শুনেই কেমন লাগছিল যেন আম্মু। তৎক্ষণাৎ বাবাকে জানাই। বাবা তখনও আদেশ জারি করলেন, ওর সাথে কেউ কথা বলবে না। তার এই বাড়িতে শেষ দিন। বাবার উপর কথা বলার সাহস বা স্পর্ধা আমাদের কারোরই ছিল না। তবুও লুকিয়ে আমিরাকে সাহায্য করতে চাইলাম। কিন্তু কিভাবে যেন জলিল জানতে পেরে গেল। আমাদের বাড়িতে সেই দিন ওর বোন আর মা গিয়ে বাবাকে অপমান করলো, খারাপ ভাষায় গালিগালাজ করলো। এলাকার মানুষ থেকে শুরু করে সকলের সামনে আমাদের কটু কথা শোনালো। আমার বাবা সইতে না পেরে সেদিনই হার্ট অ্যাটাক করে আমাদের ছেড়ে সারা জীবনের মতো চলে যান। বাবার মৃত্যুতে আমরা এতটা ভেঙে পড়েছিলাম যে তোমাদের খোঁজ নেওয়ার কথা মাথায় ছিল না। যখন নিলাম তখন জানতে পারলাম এই জালিমদের চক্রান্তে তোমার জীবনটাও জড়িয়ে গিয়েছে।
ওরা চেয়েছিল আমিরাকে বেঁধে রাখতে, ভিন্নভাবে ওর সব কিছু লিখে নেওয়ার চেষ্টা করে। ও যখন সফল হলো না তখন তোমাকে ব্যবহার করলো। আমিরাকে মুঠোয় রাখার একমাত্র রাস্তা ছিল তুমি। আমিরা তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো, তাই তুমি ওদের হাতে থাকলে আমিরের সব কিছু ওদের হাতের মুঠোয় থাকবে ভেবেই তোমার সাথে ওসব করেছিল। তখন থেকে আমার বোনটাকে চুপ হয়ে গেল। আমাকে বলল তোমাকে এখান থেকে দূরে পাঠানোর ব্যবস্থা করতে। তোমাকে এই বাড়িতে রাখলে ওরা বাঁচতে দিবে না, বুঝে গিয়েছিল ও। তাই তো 6টা বছর ধরে ওদের হাতের পুতুলের মতো নেচেছি আমিরা। তোমার নামে দলিল বানানো, ভীতির সাথে যোগাযোগ, ফোন, সব আমি আর তোমার ছোট মামাই করেছি। এমনকি যেদিন তুমি বৃতির সাথে ঢাকা গেলে সেদিনও আমরা তোমাদের সাথেই গাড়িতে ছিলাম আম্মু। আমরা আমাদের বোনকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে সুন্দর একটা জীবন দিতে চেয়েছিলাম। যে মন দিয়ে শুনলো সব, এত কিছু তার অজান্তে হয়ে গেল। ব্যাগে থাকা দলিলটা কি এটা? জুবের মাম্মা মাথা নাড়ালেন। আমার তো দলিল আমার 18 বছরের আগেই করেছিল, তাহলে কিভাবে কি? হ্যাঁ, তোমার বয়স 15 বছর, তখন দলিল তৈরি করেছিলাম, কিন্তু তোমার কাছে সবটা 18 বছর পরই হস্তান্তর করা হবে, এভাবেই দলিলটি তৈরি করা হয়েছে। ও, ছোট মামা কোথায়? আমার ভাইটা গত বছর মারা গিয়েছে। ওর খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করার, কিন্তু সেই সময়টা আর হলো না। জুবের মামা কেঁদে ফেললেন। ঝুমকি বলবে বুঝতে পারলো না এতদিন তার জানা সত্যগুলো মাঝে আংশিক মিথ্যও ছিল। এতকাল নানা বাড়ির কাউকে না চেনা সে হঠাৎ এসে যদি বলে আমি তোমার মামা, তাহলে কেমন অভিপ্রায় হওয়া উচিত আসলে ঝুমে জানা নেই। শাইন এগিয়ে দাঁড়ালো জলিল শিকদারের সম্মুখে, প্যান্টের পকেটে হাত গোজে চান চান হয়ে দাঁড়ালো। বাকি সত্য কে বলবে মিস্টার শিকদার? আপনি নাকি আপনার ওয়াইফ মিসেস শিকদার? জলিল শিকদার শক্ত চোখে তাকালেন। কি বলতে চাও তুমি? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু তার আগে শুনতে চাই সেদিন রাতে কি হয়েছিল, আর এবার আম্মা কিভাবে মারা গেলেন। চমকে উঠল ঝুমের বাবা ও তার স্ত্রী। ঝুম শান্ত চোখে দেখল। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো ছেলে। কি বোঝাতে চাও আমরা খুনি? আমি বোঝাতে চাইছি না, আপনি নিজেই বলছেন। তাছাড়া কিছুক্ষণ আগে আপনার ভাইয়ের বউ বললেন একই কথা, শুনতে পেলেন না? মহিলা চুপ করে গেলেন। শাইয়ান ভদ্র রূপ ছেড়ে এবার নিজের প্রফেশনে ফিরে গেল। বোঝা হয়ে গেছে লাঠির ভূত কথায় মানবে না। বলবেন নাকি আমি আমার উপায়ে বলিয়ে নেব? জলিল শিকদার নড়লেন না এক বিন্দু। আমি জানি না কিছু। ওয়েল অফিসার্স, ওনার মেয়ে আর ছেলেকে নিয়ে চলুন, দেখি কতক্ষণ চুপ থাকে। তবুও পাশান লোকটি বিন্দু মাত্র দ্বিধা কাজ করলো না, কিন্তু জলিল শিকদারের স্ত্রী কেঁদে ফেললেন হাউ মাউ করে। আমার ছেলে মেয়েকে কিছু করবেন না দয়া করে, আমি বলবো সব, ওদের এসবে জড়াবেন না। জলিল শিকদার রাগান্বিত হয়ে উঠে দাঁড়ালেন। চুপ করো সবিতা, একটা কথা বলবে না তুমি। শায়ান ভালোই বুঝলো কোথায় ভয় দিতে হবে। ওকে, আপনাদের ইচ্ছা। অফিসার্স, আপনাদেরকে বলে দিতে হবে কি করতে হবে। দুজন ইউনিফর্ম পরা অফিসার এগিয়ে গিয়ে জলিল শিকদারের ছেলে মেয়েকে ধরতে গেলে। একজন দেশ সেবকের বাড়িতে ঢুকে তাকে ও তার পরিবারকে হেনস্থা করার অপরাধ কি হতে পারে আপনাদের জানা নেই? সরি মিস্টার শিকদার, আমাদের ওপর হেড অফিস থেকে অর্ডার আছে। জলিল শিকদার হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। লোক দুজন তাদের কমান্ড অনুযায়ী ছেলে মেয়ে দুজনকে টেনে হিঁচড়ে নিতে লাগলো। জলিল শিকদারের ছেলে চেঁচিয়ে পড়ল, আম্মু, আব্বু বাঁচাও, এরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? ছাড়, আমাদের ছাড়, একবার ছাড়া পেলে তোদের দেখে নিব, জানে শেষ করে ফেলবো। ঝুম আশ্চর্য হলো ছেলেটার এরূপ ব্যবহারে। এতটুকু বয়সে এমন আক্রমণাত্মক ব্যবহার। ছেড়ে দিন ওদের, আমি বলছি আমিরাকে আমরা মেরেছি, বিষ দিয়ে মেরেছি। কিছুটা থেমে তাকালো জলিল শিকদারের দিকে। তার চোখে মুখ ভীষণ কঠিন। মিসেস শিকদার চোখ নামিয়ে বলতে লাগলেন, আমার মা আর জলিলের মা দুঃসম্পর্কের বোন। ছোটবেলা থেকে আমাকে বোঝানো হয়েছিল আমি জলিলের বউ, বড় হলে আমাদের বিয়ে হবে। একই সাথে বড় হওয়া আমরা জানতাম, আমাদের ভবিষ্যতে বিয়ে হবে। সুতরাং মন দেয়া নেয়া দেরি হলো না, কিন্তু সব বদলে গেল আমিরার জন্য। সারা জীবন ধরে বুনে রাখা স্বপ্ন ভেঙে দিয়ে জলিল বিয়ে করে নিল আমিরাকে। আমাকে একবার জানালো না,
ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখার কি কষ্ট তা আমি সেদিন বুঝেছিলাম। বিয়ের কথা শুনে ছুটে আসলাম, কিন্তু আমি আর মুখোমুখি হতে পারলাম না। খালা মানে আমার শাশুড়ি সেদিন বলেছিল, অনেক সম্পত্তির মালিক এই মেয়ে, কয়েক বছর সহ্য করে নে মা, তোমাদের বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দিব, কিন্তু এখন কোনো বাধা দিস না। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিলাম, কোনো রকম থাকা খাওয়াটা হতো। জলিলের তখন নতুন চাকরি, তাও সৈনিক পদে, মাস শেষে কোনো রকম চলতো। ওদের বাড়িটারও যা আসছে তাই অবস্থা ছিল। আমিরাই তখন ওদের এই বাড়িতে নিয়ে আসে। ভাবলাম মানুষটাকে পেলে হলো, দরিদ্রতা ঘুষলে সমস্যা কোথায়। আমি চুপ করে গেলাম। ওদের বিয়ের কিছুদিন পরে জলিল আমাকে বিয়ে করে নিল আমির আর অলক্ষ্যে। বিয়ের পরে আমাকে নিয়ে গেল নিজের কাছে। শুরু হলো আমাদের সুখের দিন। ভেবেছিলাম আমিরার থেকে সবটা লিখে নিয়ে ওকে তাড়িয়ে দিব, কিন্তু ওই মহিলা একটা কিছুই লিখে দিল না। উল্টো এই সম্পত্তির জন্য আমার প্রথম সন্তানকে বলি দিতে হলো। খালা বলল, এই বাচ্চার ব্যাপারে আমিরা কিছু জানতে পারলে এতদিনের সব কষ্ট বৃথা যাবে। জলিল তাই জোর করে আমার বাচ্চাটাকে মেরে ফেলল। আমার বাচ্চাটাকে ওই মহিলার জন্য মেরে ফেলতে হলো। সেই শোকে জলিল ওকে কত মারত, নির্যাতন করত, কিন্তু তবুও ভাঙতে পারেনি। আমিরাকে আর সহ্য করতে না পেরে মেয়ে হওয়ার অজুহাত দিয়ে বাড়ি যাওয়া বন্ধ করলো। বোকা আমিরা। তখন ভাবতো জলিল ওকে ভালোবাসে, অথচ ও জানতোই না। জলিল শুধু আমাকে ভালোবেসেছে আর ওকে ব্যবহার করেছে। যখন কোনো কিছুতেই কাজ হলো না, তখন আপা বলল নয়নের সাথে ঝুমের বিয়ে দিতে। আমিরা সব কিছুর অধিকারী একমাত্র ঝুম ছিল। ওকে বেঁধে ফেললে আপনা আপনি সব আমাদের হাতে চলে আসবে। কত যে কসরত করেছি বিয়েটার জন্য, অথচ শেষ সময় এসে আপা নিজেই পাল্টি খেলেন। আমাদের কাছে তখন আর উপায় ছিল না, আমিরাকে মারা ছাড়া। জীবনটা বিষিয়ে দিয়েছিল একদম। যেদিন ওকে বিয়ে করে আনলো জলিল, সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ওকেও বুঝাবো ভালোবাসার মানুষটির সাথে অন্য কাউকে দেখলে কেমন লাগে। তাই তো জলিলকে অনেক বুঝিয়ে বাড়িতে পা রাখলাম। ওর দু চোখে যন্ত্রণা দেখতে চেয়েছিলাম, কিন্তু ও কাঁদলো না, একদম কাঁদলো না। আমাদের অবাক করে দিয়ে কিছুই বলল না, যেন আগে থেকেই সব জানতো। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম সব হারানোর। তাই আম্মা আর আমি জলিলকে জানালাম আমিরাকে মেরে ফেলার কথা, কিন্তু জলিল জানালো ও আগে থেকেই চিন্তা ভাবনা করে রেখেছে আমিরাকে রাস্তা থেকে সরিয়ে ফেলবে। সব প্ল্যান রেডি ছিল, শুধু সময়ের অপেক্ষা। কথাগুলো বলে হাঁপিয়ে উঠলেন তিনি। বড় বড় কয়েকটি শ্বাস নিলেন। ঝুমের মাঝে বিশেষ কিছু লক্ষ্য করা গেল না। সে যেভাবে ছিল সেভাবেই বসে আছে। কিভাবে মেরেছেন? মিসেস শিকদারের চোখে পানি, বাকিটুকু আরো ভয়ানক যে। সেদিন রাতে জলিল আমিরাকে ওদের ঘরে ডেকে নেয়। সেখানে পূর্ব থেকে আমি আর আম্মা উপস্থিত ছিলাম। জলিল চেষ্টা করেছিল আমিরাকে রাজি করিয়ে সব লিখে নেয়ার, কিন্তু আমিরার মাঝে ভাবাবেগ ছিল না কোনো। আমাদের এত বোঝানোর পরও এক বিন্দু মেনে নেয়নি। আমি বলেছিলাম ওদের আমিরা আপোষে মানলে ছেড়ে দিতে, খুন করার দরকার নেই। ওরাও মেনে নিয়েছিল, কিন্তু আম্মা বলল না মানলে মেরে ফেলতে হবে, যেহেতু আমিরার পরিবার নিয়ে ঝামেলা ছিল না। সুতরাং সব এমনিতেই ঝুমার জলিলের নামে চলে আসবে। আমরা সেভাবেই কাজ করেছিলাম। সেদিন রাতে দরজা বন্ধ করে তিনজন জোর করে ওর স্বাক্ষর নেওয়ার চেষ্টা করি, কিন্তু তবুও দিচ্ছিল না। তখন আমরা আমাদের আসল অস্ত্র কাজে লাগাই। রাইসিন নামের একটি অত্যাধিক বিষাক্ত দ্রব্য রুমালে ঢেলে আমিরার নাকে চেপে ধরে জলিল। তারপর ওকে আমরা ছেড়ে দিই। আশ্চর্যজনক ব্যাপার, আমিরা সেদিন আমাদের কিচ্ছু বলেনি, চুপচাপ চলে যায়। আমরাও আপদ বিদায় হওয়ার খুশি উদযাপন করতে ব্যস্ত হয়ে পড়ি।
ওনারা কথা শেষ হতেই হু হু করে কান্নায় ভেঙে পড়েন তিনি। জলিল শিকদারকে দেখা গেল শান্ত হয়ে বসে থাকতে। ঝুমের ফুপু অবাক হলো বেশ। তারা খারাপ হতে পারে তাই বলে খুন কিভাবে সম্ভব? মা তোমরা মেরেছো আমিরাকে? এমন তো কথা ছিল না। ঝুমের দাদি কিছু বলতে পারলেন না। এই শেষ বয়সে এসে সব ফাঁস হয়ে যাবে সে ভাবেনি। আমিরা বুঝতে পেরেছিল তোমরা কিছু করেছো ওর সাথে। ও বুঝতে পেরেছিল ওর সময় শেষ, তাই তো সেই দিনই রাতে আমাকে ফোন দিয়ে বলল ঝুমের খেয়াল রাখতে, যত দ্রুত সম্ভব ওকে এখান থেকে দূরে পাঠিয়ে দিতে। তোমরা এত নিষ্ঠুর যে আমার বোনটাকে আমাদের শেষ দেখা দেখতেও দেয়নি, বাড়ির ভিতর ঢুকতেও দেয়নি একবার, শুধু ঝুম জেনে যাবে এই ভয়ে। সেই দিন থেকে এই বাড়ির আশেপাশে সর্বদা কেউ না কেউ ঝুমকে সুরক্ষা দিয়েই গেছে। রাইসে তো মারাত্মক একটি ট্রাক, এটা তো বেআইনি। তা মিস্টার শিকদার, আপনি কোথেকে এটা পেয়েছিলেন? আইনের লোক হয়ে তাহলে এসবও করা হয়? যদিও আপনার কুকর্মের লিস্ট থেকে বলতে বাধ্য হচ্ছে আপনি রক্ষক নামে ভক্ষক। দেশের সেবা করার শপথ নিয়ে দেশদ্রোহীদের সাথে হাত মিলিয়ে দেশের ক্ষতি করে যাচ্ছেন। আপনার কি হবে তা তো বলতে পারছি না, কিন্তু আপনাদের কুকর্মের ফল এখন আপনার ছেলে মেয়েকে বইতে হবে। একে একে তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হলো। সাইয়ান এই দিনের জন্য এত পরিশ্রম করেছে। জলিল শিকদারদের পাপের শাস্তি হওয়া উচিত, ভীষণ রকম অপমান ও লাঞ্ছনা। সাইয়ান তার জন্যই রিটায়ার্ড হওয়ার আগ মুহূর্তেও বেছে নিয়েছিল। এর থেকে লজ্জার অপমানের হয়তো আর কিছুই হবে না। ঝুম শান্তভাবে উঠে দাঁড়িয়ে শ্রাবণীকে উদ্দেশ্য করে বলল, আপু আমাকে একটু ধরবে? রুমে গিয়ে রেস্ট করবো, ভালো লাগছে না আমার। শান অসহায় অনুভব করলো ভীষণ। ঝুম কিছু বলছে না কেন? তার সাথে কথা বলবে না? শ্রাবণী ঝুমকে নিয়ে আগাতে নিলে হঠাৎই জলিল শিকদারের ছেলে এসে অতর্কিতভাবে ঝুমকে খুব জোরেই ধাক্কা দেয়। আকস্মিক ধাক্কায় ঝুম বা শ্রাবণী কেউই নিজেদের সামলে নিতে না পারলে ধাক্কাটা ঝুমকে দেয়। শ্রাবণীও কয়েক পা দূরে সরে যায়, কিন্তু ঝুম নিজেকে সামলাতে পারেনি। পাশে রাখা ছোট টেবিলটার উপর পড়তে নিলে নয়ন দু হাতে আগলে নেয়। ততক্ষণে আহির সায়ন দুজনে ছুটে এসেছে। ঝুম ভয়ে দ্রুত এক হাত পেটে চেপে ধরল। কি হতে চাচ্ছিল ভেবেও তার অন্তরাত্মা কেঁপে উঠেছে। সায়ান নয়নের কাছ থেকে ঝুমকে ছিনিয়ে নিল। সায়নের চোখে মুখে ভয়ের রাগ ঝুমকে বুকের সাথে মিশিয়ে নিল দ্রুত। তা দেখে হাসলো নয়ন, বেদনার হাসি। জলিল শিকদারের ছেলেটি রাগে চেঁচাচ্ছে, ঝুমকে অকথ্য ভাষায় এটা সেটা বলে যাচ্ছে। সায়ন আর নিতে পারল, ডান হাতে ঝুমকে বুকের সাথে আগের মতোই মিশিয়ে নিয়ে বাম হাতে ছেলেটির গলায় চেপে ধরল। 15 থেকে 16 বছরের ছেলেটির রক্ত গরম। সঠিক শিক্ষার অভাবে মানুষকে মানুষ মনে করে না, তাই তো বুঝতে পারেনি কোথায় হাত দিয়েছে। সায়ানের দানবীয় হাতের চাপে ছটফটিয়ে উঠল, কিন্তু সায়ানের মাঝে ছাড়ার লক্ষণ নেই। মেরে ফেলবে নাকি? ঝুম এক পলক ছেলেটিকে দেখে খুব ধীরে সায়ানকে বলল, ছেড়ে দিন ডক্টর, মরে যাবে। সায়ান ছাড়ল না। জলিল শিকদারের মেয়েটি ভাইয়ের পাশে দাঁড়িয়ে কাঁদছে, বারবার করে ছেড়ে দিতে বলছে। ঝুম দীর্ঘশ্বাস ছেড়ে সায়ানের সাথে আরো একটু মিশে গিয়ে বলল, ছেড়ে দিন ডক্টর, ছোট মানুষ। কিছুদিন পর আল্লাহ সুবহানাল্লাহ তাআলা চাইলে আমাদের জীবনেও কেউ আসবে, কারো সন্তান কেড়ে নিয়ে আমরা ভালো থাকতে পারবো না। ক্ষমা করে দিন। সায়ানের হাত ধীরে ধীরে থেমে গেল, তার চোখের কঠোরতা কমল না। ছেলেটি বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে বাঁচাতে চাচ্ছে, আর একটু হলে দম বন্ধ হয়ে মরে যেত। ভয়ে সে বোনের বুকে মিশে গেল। সায়ান আহিরের উদ্দেশ্য করে বলল, এদের এই বাড়ির বাইরে বের করে দাও আহির। এদের আমি আরিবার ত্রিসীমানা দেখতে চাই না। And you, this is your first and last warning. Never ever try to hurt her. Otherwise, I will not let you go. কিন্তু আমরা যাব কোথায়? শ্যান রাগে কাঁপছে। কি হতে পারতো ভাবলেই আশঙ্কায় বুক কাঁপছে তার। চোখ বন্ধ করে বড় একটি নিঃশ্বাস ছেড়ে বলল, এই কথাটি এমন কাজ করার আগে ভাবা উচিত ছিল না। আমি আমার বউয়ের আশেপাশে আপনাদের কাউকে দেখতে চাই না। বেরিয়ে যান এখান থেকে। জুম শায়ানকে নিজের থেকে আলাদা করে নিজের ছোট ছোট হাত দ্বারা শায়ানের বিশাল বড় হাতটি ধরে। শান্ত হন ডক্টর, ওরা এখনো ছোট, সময় দিন কিছুটা। আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, বরং আপনার মা বাবা আমার শৈশব নষ্ট করেছে, আমার থেকে আমার আম্মাকে কেড়ে নিয়েছে, আমার জীবনটা বিভীষিকাময় করে দিয়েছিল। অতীত আপনারা জানেন কি না জানা নেই আমার, তবে আজ সব শুনেও আপনাদের এই ব্যবহার বলে দিচ্ছে আপনাদের শরীরে ওই পশুর রক্তই বইছে।
যদিও আমি চাই না এ বয়সে আপনারা বাড়ি ছাড়া হয়ে ক্রূর বাস্তবতার মুখোমুখি হন, তাই বলবো নিজেদের শুধরে নিন, সত্যর মুখোমুখি হন, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে নিজেদের মাঝে লুকিয়ে থাকা ভালো দিকটার প্রকাশ ঘটান। সুযোগ দিচ্ছি, সদ্ব্যবহার করুন আপনারা। এরপর এমন ব্যবহার মেনে নিব না কিন্তু। আজ আপনাদের ঘর ছাড়া করছি না। সুস্থ ও সুন্দরভাবে ভবিষ্যৎ গড়ার এই সুযোগ আপনারা কিভাবে কাজে লাগাবেন সেটা একান্ত আপনাদের বিষয়। আমি চাইলে আপনাদের মা বাবার কর্মের শাস্তি আপনাদের দিতে পারতাম, কিন্তু যেহেতু দিচ্ছি না, সুতরাং আশা রাখবো আপনারাও আমার কিংবা আমাদের কারো ক্ষতি করবেন না। চলুন ডক্টর। ঝুম শায়ানের দিকে তাকে চমৎকার একটি স্নিগ্ধ হাসি দিল। শায়ান সেই হাসিতে কুপকাত। কে বলবে কিছুক্ষণ আগে এই এক মারাত্মক দুর্ঘটনা হতে যাচ্ছিল এই মেয়ের সাথে। রাগ করেছেন ডক্টর? শায়ান চোখ তুলে তাকালো, কিন্তু কথা বললো না ঝুমের সাথে। তখন রুমে এনেই ঝুমের কিছু সাধারণ চেক আপ করে নিয়েছে শায়ান। প্রেগন্যান্সির শুরুর দিকে খুবই সতর্ক থাকতে হয়। ছোট্ট ছোট্ট জিনিস ও বিপজ্জনক হতে পারে, ভয় পেয়েও অনেক সময় বিপদ ঘটে। শায়ান চিন্তিত খুব। ঝুমকে একবার হসপিটালে নিয়ে চেক আপ করতে পারলে ভালো হতো। ডক্টর, হুম, রাগ করেছেন? না, তাহলে কথা বলছেন না কেন আমার সাথে? ওদের এখানে রাখা কি খুব বেশি দরকার ছিল আরিবা? ঝুম এগিয়ে গেল শায়ানের কাছে। লোকটা মাঝে মাঝে এত বাচ্চামো করে, তখন সামলানো মুশকিল হয়ে পড়ে। শায়ানের গালে হাত রেখে বলল, আমাকে ছাড়া আমি একা যখন এ বাড়ি থেকে বের হই, ঠিক সেই মুহূর্তে থেকেই বুঝতে পারি দুনিয়াটা কত বেশি নিষ্ঠুর। ওরা এখনো ছোট ডক্টর, কিভাবে এই নিষ্ঠুর দুনিয়ায় একা ছেড়ে দিই? আপনার আমাকে নিশ্চয় মনে হয়? তা কখন বললাম? তাহলে ভাবলেন কিভাবে ওদের মতো বাচ্চা ছেলে মেয়েকে একা ছেড়ে দেব? ঝুম চোখে প্রশ্ন নিয়ে তাকালো। শায়ান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। ঝুমকে ভালোভাবে বেড়ে শুইয়ে দিয়ে গায়ে পাতলা চাদর টেনে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি চেয়েছিলাম যতদিন আপনি এখানে আছেন সে কয়দিন ওরা অন্য কোথাও গিয়ে থাকুক, তারপর নয় এখানে এসে থাকবে। আপনার কি মনে হয় ওদের যাওয়ার কোনো জায়গা নেই? ওদের পাশে দাঁড়ানোর জন্য অনেকে আছে বাকি। আমার উপর ভরসা রাখুন, ওদের সাথে খারাপ কিছু করবো না। জাস্ট আমরা এখানে যে কয়দিন আছি সে কয়দিন অন্য কোথাও গিয়ে থাকুক না হয়। আমি নিজে এই ব্যাপারে খেয়াল রাখবো। ঝুম শায়ানের ব্যাকুলতা বুঝলো। লোকটা তাকে নিয়ে চিন্তিত খুব। ডক্টর, আমি পাকিস্তান যেতে চাই। ইমিডিয়েট টিকিট কাটুন, কাল সকাল সকাল ঢাকা যাচ্ছি আমরা। শায়ান খুব অবাক হলো। খুব হঠাৎ পাকিস্তান ব্যাক করার ইচ্ছা জাগলো কেন বুঝলো না। বেশ কিছুক্ষণ ঝুমের দিকে তাকিয়ে থেকে ঝুঁকে ঝুমের কপালে ঠোঁট ছোঁয়ালো। ওভাবেই বলে উঠল, আমার উপর বিশ্বাস রাখুন বিবেচন, আপনার খারাপ হবে এমন কিছু করবো না। ঝুম চোখ বন্ধ করে ঠোঁট ছড়িয়ে হাসলো। রিনরিনে গলায় সুর তুলে ছোটে হাসি নিয়ে বলল, জানি ডক্টর। তাদের একান্ত মুহূর্তে দরজার শব্দ হলো। স্বভাবতই শায়ান বিরক্ত হলো। বউয়ের সাথে কাটানো মুহূর্তে কেউ বিরক্ত করুক সে একদম পছন্দ করে না, অথচ বিয়ের পর থেকে সেই অপছন্দনীয় কাজটি তার সাথে বেশি হচ্ছে। আশ্চর্য। আবারও দরজার শব্দ হলো। এবার একাধারে বেশ কয়েকবার কড়া নাড়ার শব্দ হলো। ওপাশের ব্যক্তিটি ভীষণ ব্যস্ত, ধৈর্য কুলাচ্ছে না তার। শায়ান ব্যস্ততা দেখালো না। সে বুঝে গেছে দরজার ওপাশে আহির কিংবা শ্রাবণীর মাঝে কেউ না, সুতরাং অন্য কেউ আসলে বা আসলো না তাতে তার খুব একটা আসে যায় না। সে ধীরে উঠে ভালো করে ঝুমের বুকের সমান চাদর টেনে দিল। মেয়েটার শরীর আবার গরম লাগছে। প্রেগনেন্সির সময় হরমোন পরিবর্তন কিংবা ব্যথা টান এসবের জন্য জ্বর আসাটা স্বাভাবিক। প্রথম দিকে অধিকাংশ মায়ের মাঝে এই লক্ষণগুলো দেখা যায়। শায়ান তবুও ভয় পাচ্ছে। তার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। যত দ্রুত পাকিস্তান যেতে পারবে তত ভালো। এখানে শান্তি পাচ্ছে না, ভয় করছে খুব। ডক্টর, দরজাটা খুলে দিন। দেখুন কে যেন ক্রমাগত দরজা ধাক্কাচ্ছে। শায়ান নিজের চিন্তা থেকে বাস্তবে এলো। শুনতে পেল কেউ একজন এখন এক নাগারে দরজায় শব্দ করে যাচ্ছে। আশ্চর্য, এত ব্যস্ত কেন? মুখ থেকে বিরক্তিকর শব্দ বের করে উঠে দাঁড়ালো। ধীর পায়ে গিয়ে দরজা খুলে যাকে দেখলো তাকে দেখে মেজাজ আরো খারাপ হয়ে গেল। এই লোককে তো মেরে এই বাড়িতেই পুঁতে রাখবে শায়ান। নয়ন দরজায় দাঁড়িয়ে ওপাশে শায়ানকে দেখে ভাবাবেগ হলো না তার। কি চাই এখানে? মিনিমাম কমন সেন্সটুকু নেই? কেউ কাপলদের ঘরে এইভাবে নক করে? আর যখন দেখছি না দরজা খুলছি না, তখন বোঝা উচিত আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, নাকি সেটা বলছেন না? নয়নের মুখ থমথমে আকার ধারণ করলো মুহূর্তে। সে কোনরূপ ফণিতা না করে বলল, আচ্ছা, ঝুমের সাথে আমার কিছু কথা আছে। ঝুম, তার বউকে দিয়ে কি কাজ?
রাগে চোখ মুখ লাল হয়ে গেল শায়নের, গলার স্বর আরো একদম গম্ভীর হয়ে গেল তার। আপনার হিসেব এখনো মেটানো হয়নি মিস্টার। অপেক্ষা করুন, আপনার সাথে পরে কথা হবে। এখন আসতে পারেন, আর আমার বউয়ের থেকে দূরে থাকবেন। দেখুন, এখানে আমি আপনার সাথে প্রতিযোগিতা করতে আসিনি। প্রতিযোগিতা? তার তো কোনো চান্সই নেই। তারপরে কিছুটা এগিয়ে গিয়ে নয়নের মুখোমুখি দাঁড়িয়ে জিদ্দি গলায় বলল, আরিবা আমার, শুধু আমার। উনি এখন আমার বউ, তাই কারোর সাথে প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নেই আমার। বরং যে আমাদের মাঝে আসতে চাইবে তাকে নিজ দায়িত্বে আমি সরিয়ে দেব। শায়নকে ভয়ঙ্কর দেখালো সেই মুহূর্তে। তার চোখে মুখে স্পষ্ট সে ঝুমের প্রতি কত বেশি অবসেসড। নয়ন নিজেকে শান্ত করলো। ঝুমের সাথে এই মুহূর্তে কথা বলা খুব দরকার। অনেক প্রশ্ন রয়েছে তার, ঝুমের থেকে অনেক কিছু জানার আছে। ডক্টর কার সাথে কথা বলছেন? কে এসেছে? ভেতর থেকে ভীষণ মিষ্টি কণ্ঠে শুদ্ধ উর্দু ভাষা ভেসে এলো। নয়ন বুঝলো ঝুম এখন পাক্কা পাকিস্তানি বউ। শায়ান প্রতি উত্তর করার আগে নয়ন অনুনয় করে বলল, প্লিজ, বেশি সময় নিব না, শুধু কিছু কথা বলার ছিল। আপনি থাকতে পারেন চাইলে। দুনিয়া উল্টে গেলে আমি ওনাকে কারোর সাথে ছেড়ে যাব না। নয়ন স্তব্ধের ন্যায় তাকিয়ে রইল। ভেতর থেকে কিছু একটা তাকে ক্রমাগত শেষ করে দিচ্ছে। তাহলে তো ভালোই, আমাকে কিছু কথা বলতে দিন, তারপর আমি চলে যাব। শায়ন ভালো করে দেখলো সামনে দাঁড়ানো জরাজীর্ণ দেহের পুরুষটিকে। হেরে যাওয়া মানুষটিকে দেখে মনে মনে বিদ্রুপ করে বলতে ইচ্ছে করলো, বোকা পুরুষ, হিরে রেখে কয়লার কাছে গিয়েছিলে, ধন্যবাদ ওকে ছেড়ে যাওয়ার জন্য। কিন্তু বললো না। অতঃপর কিছু একটা ভেবে বলল, অনলি 10 মিনিটস। থ্যাংক ইউ। ঝুম ততক্ষণে উঠে বসেছে। লোকটা এত সময় দাঁড়িয়ে কার সাথে কথা বলছে কে জানে। কিছু কিছু শুনতে পারলেও বুঝতে পারলো না কে। তখনই দেখতে পেল শায়ন দরজা ছেড়ে দাঁড়িয়েছে। ঝুম তাকালো ভালো করে। নয়ন ঢুকলো ধীরে। দৃষ্টি তার বেডে বসে থাকা ঝুমের পানে। মেয়েটার রূপ বেড়েছি কি আগের থেকে? হ্যাঁ, আগের থেকেও এখন বেশি সুন্দর দেখতে লাগে ঝুমকে। চেহারায় সুখী সুখী ভাবে স্পষ্ট। অতীতের জীবন থেকে যে হাজার গুণ ভালো আছে তা বুঝতে কষ্ট হলো না নয়নের। বুক ভর্তি বেদনা নিয়ে হাসলো সে। শরীর খারাপ তোর ঝুম? ঝুম এই সময় নয়নকে আশা করেনি। অবাক হয়েছে মেয়েটা। এক পলক চোখ ঘুরিয়ে তাকালো শায়নের দিকে। শায়ন দ্রুত কদমে হেঁটে এসে ঝুমের পাশে বসে হাত চেপে ধরল ওর। হয়তো নয়নকে বুঝাতে চাইছে ঝুমের উপর একমাত্র অধিকার শুধু তার। নয়ন অবশ্য বুঝলো কষ্ট হচ্ছে তার খুব, কিন্তু আফসোস করা ছাড়া আর কি করার আছে তার। না, ঠিক আছি আমি, বসুন। পাশে রাখা পুরনো একটি চেয়ার টেনে বসলো নয়ন। ঝুমের দিকে তাকিয়ে বলল, ভালো আছিস তুই এখন? সুখে আছিস? ঝুম শায়নের দিকে তাকে শক্ত করে ধরলো শায়নের হাতে। শায়নের চোখে চোখ রেখে মিষ্টি করে হাসল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবাহান আল্লাহ তাআলা আনহুর রহমতে খুবই ভালো আছি। নয়ন সেই হাসি দেখল। আমার সাথে এমন কেন করলি ঝুম? মানে কি করেছি? কিছু না জেনে ডিভোর্স দিয়ে চলে গেলি কেন? কি দোষ ছিল আমার? কেন ঠকালি? আমি? ঝুম এতটাই অবাক হলো যে কিছু বলার ভাষা পেল না। ডিভোর্স তো নয়নদের তরফ থেকেই এসেছিল, তাহলে এখন কেন তাকে দোষ দেওয়া হচ্ছে? হয়তো ওরা তোর উপর অত্যাচার করত, কিন্তু আমার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে পারতি না ঝুম? ফিরে এসে যখন জানতে পারলাম তুই আমাকে ছেড়ে চলে গেছিস, কেমন লেগেছিল জানিস? অথচ দেখ, বেইমানরা ঠিক ভালোই থাকে, সুখী থাকে। নয়নের চোখে জল, কণ্ঠ কাঁপছে। এতগুলো দিন শুধু ঝুমের জন্য অপেক্ষা করে গেছে, অথচ আজ যখন পেল তখন সে অন্য কারো বউ। হায় পরিহাস! যাকে নিয়ে এত স্বপ্ন আশা, সেই মানুষটা এখন অন্য কারো। স্যার নিজেও অবাক হলো ভারী। ঝুম যে বলেছিল ওর ফুপ্পু ডিভোর্সের পেপার এনেছিল, তার মানে এখানেও কোনো কারসাজি ছিল ওনাদের। আপনার কথা ভুল হচ্ছে মিস্টার। আরিফ আপনাকে ছেড়ে যায়নি, বরং তার আগে আপনার মা ডিভোর্স পেপার এনেছিল, এবং এরপর ওর আরিফাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল। নয়ন বিশ্বাস করলো না। তার মা তো সব জানতো। সে জানতো ঝুমকে নয়ন কতটা চাইতো, তাহলে কিভাবে সম্ভব? মিথ্যা, সব মিথ্যে। আপনারা আমাকে বোকা বানাতে চাইছেন। বিশেষ না হলে আপনার মাকে প্রশ্ন করুন। নয়ন চুপ করে গেল। এতদিনের বিশ্বাস, আশা, স্বপ্ন এক এক করে ভেঙে গেল তার। আপন রক্ত তাকে ধোকা দিয়েছে। সে ঝুমের চোখে চোখ রেখে কাপা কাপা গলায় বলল, যখন তোকে সবাই মারতো বকতো, আমার কেন যেন খুব কষ্ট লাগতো জানিস? তোর প্রতি মায়া কাজ করতো সর্বদা। তখন সেটা ভালোবাসা ছিল কিনা আমি জানি না,
কিন্তু তোকে ভালো রাখতে ইচ্ছে করত। মা বুঝতে পেরেছিল তোর প্রতি আমার অনুভূতি। একদিন সরাসরি প্রশ্ন করলো তোর আর আমার মাঝে কিছু আছে কিনা বা চলছে কিনা। তখনও নিজের অনুভূতি বুঝতাম না। তাছাড়া তুইও তো ভীষণ ছোট ছিলি বলে কিছুই নেই আমাদের মাঝে। তার কিছুদিন পর মা বলল বিদেশে পড়তে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি কিছুতেই যেতে চাইনি জানিস। তোকে ছেড়ে যেতে হবে ভেবে কতই পাগলামি না করেছিলাম। মা বলল আমি যদি এখন তার কথা শুনি তাহলে সে তোকে সারা জীবনের জন্য আমার করে দেবে। আমি রাজি হয়ে যাই। চোখের পলকে বিয়েটা কিভাবে হলো আমি বুঝিনি, কিন্তু যখন বুঝলাম এখন তুই আমার, সে কি শান্তি লেগেছিল। তোকে অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারিনি ঝুম। তোর জন্য সেদিন সারা রাত অপেক্ষা করেছি আমি। তার পরের দিনও আমি তোর দেখা পাইনি। ভীষণ কষ্ট হয়েছিল জানিস, অভিমান হয়েছিল তোর ওপর। তারপর নিজেকে বোঝালাম তুই তো বাচ্চা মেয়ে, এসব বোঝার বয়স হয়নি। তোকে সময় দিলাম। কখনো মা কখনো নানিকে ফোন করে তোর খোঁজ নিতাম। তোর সাথে কতবার কথা বলতে চেয়েছি, কিন্তু প্রতিবার শুনতে হয়েছে ঝুম কথা বলতে চায় না। বড্ড কষ্ট হতো রে ঝুম, এখানে বড্ড কষ্ট হতো, তুই বুঝতি না। সেখানে থাকতে আমি প্রতিটা দিন ভেবেছি আর কিছুদিন পর তারপর তোর কাছে চলে আসব। রাত হলে তোর প্রতি রাগ অভিমান ভালোবাসায় ভেসে যেতাম আমি। ভাবতাম আমার ছোট্ট নাবালিকা বউটা এখন কতটুকু হয়েছে। বিশ্বাস কর, ভালোবাসা কি আমি জানি না, কিন্তু তুই আমার কাছে ছিলি মায়ার, ভীষণ মায়ার ছিলি। ওখানে গিয়ে ছাত্র অবস্থায় ভালো চাকরি পাইনি। ছাত্রদের জন্য ছোটখাটো পার্ট টাইম কাজের ব্যবস্থা করা হয়ে থাকে, তাই করতে হতো। সেই টাকা দিয়ে পড়ার খরচ, থাকা খাওয়া খুব কষ্ট ছিল রে ঝুম। তবুও আমি প্রতি মাসে তোর জন্য কিছু টাকা জমাতাম। এই দেখ, সেই টাকা দিয়ে আমি তোর জন্য এটা কিনে এনেছিলাম ঝুম। কিন্তু এসে যখন জানতে পারলাম তুই ডিভোর্স পেপারে স্বাক্ষর করে বাড়ি ছেড়ে পালিয়েছিস, আমার সেদিন মনে হয়েছিল আমি শূন্যে ভাসছি। কত স্বপ্ন দেখেছিলাম আমি তোকে নিয়ে, সব ভেঙে গেল এক মুহূর্তে। তোর সাথে আমি তো বৃদ্ধ হতে চেয়েছিলাম ঝুম। তাহলে আমার সাথে এমন কেন হলো? আমি তো কোনো অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি, শুধু তোকে চেয়েছিলাম। তাহলে আল্লাহ কেন তোকে আমার কোরও কেড়ে নিল? সত্যি বড় তিক্ত হয়। আমরা যা দেখি বা শুনি সর্বদা যে তাই হবে তেমন কিছু নয়। কিছু মানুষ না চাইতেও ভুক্তভোগী হয়ে যায়, যেমন নয়ন হয়েছে। মাকে বিশ্বাস করে ঠকেছে। এতদিনে জানা সকল মিথ্যা একে একে উন্মোচন হচ্ছে। ছেলেটি ভেঙে পড়েছে, না পাওয়ার যন্ত্রণা হয়তো তারই জানেন যারা হারায়। শায়নের চোখে মুখে আতঙ্ক, ভয়। সে এমনটা একদম আশা করেনি। তার ইনফরমেশন অনুযায়ী ছেলেটি বিদেশ থেকে এসেছে প্রায় 3-4 বছর হলো। তারপর থেকে বিভিন্নভাবে নেশায় জড়িত। তাছাড়া ঝুমের অতীত বলে এর বেশি জানার আগ্রহ হয়নি শায়নের। সে শুধু ছেলেটিকে এখানে ডেকে দেখাতে চেয়েছিল ওকে ছাড়া ঝুম অনেক বেশি ভালো আছে। কিন্তু এখন মনে হচ্ছে এই ছেলেকে এখানে ডেকে ভুল করেছে সে। ঝুম কি তাকে ছেড়ে যাবে এখন? না না, কী সব ভাবছে সে। ঝুম তাকে ভালোবাসে। তাছাড়া ঝুম জানে ঝুমকে ছাড়া শায়ন কত বেশি অসহায়। অবশ্যই এই ছেলের জন্য ঝুম শায়নকে ছেড়ে যাবে না। সে ঝুমের দিকে আরও একটু এগিয়ে এলো। যত যাই বলুক ভয় পাচ্ছে সে, তার মুখ দেখে ভালোই বোঝা যাচ্ছে ঝুম এত কিছু জানতো না। তাকে কেউ কখনো বলেনি। তার বয়স বেশি ছিল না। এছাড়া তার আম্মা তাকে যেভাবে আগলে রেখেছিল তাতে তার এত কিছু বোঝারও কথা না। ঝুম শায়নকে দেখে নিল এক পলক। চোখের ইশারায় শায়নকে আশ্বস্ত করে সামনে ফিরে চাইল। ভীষণ সুন্দর করে শান্ত গলায় বলল, আপনি যাওয়ার পর ওরা আমাদের জীবনটা বিষিয়ে দিয়েছিল, আমাদের উপর অত্যাচার করতো খুব। আমার স্বাধীনতা যতটুকু ছিল তাও আপনার মা কেড়ে নেয়। আমার কথা ছাড়ুন, আমার আম্মা, ওরা আমার আম্মার সাথে কি কি করেছে তা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তাছাড়া আমাকে কেউ কখনো আপনার কথা বলেনি নয়ন ভাই, আর না আপনার ফোনের কথা বলেছে, আর নাই বা আপনার ব্যাপারে কোনো তথ্য দিয়েছে আমায়। আমি সত্যিই জানতাম না এসব কিছু। আমার বয়সই বা কতটুকু ছিল বলুন? আপনার অনুভূতির ব্যাপারে আমি কিছুই জানতাম না, বিশ্বাস করুন। তবুও আমি ওই দিনের আগ মুহূর্ত পর্যন্ত একজন বউয়ের সকল দায়িত্ব পালন করেছি। নিজেকে হেফাজতে রেখেছি আমি। আমার তরফ থেকে কোনো কমতি ছিল না। আর যদি বলেন আপনার প্রতি কোনো অনুভূতি ছিল কি না, তবে বলবো আমি বড় হয়েছি অস্বাভাবিক পরিবেশে, যেখানে প্রতিনিয়ত বেঁচে থাকতে লড়াই করতে হয়। সেখানে ভালোবাসা, অনুভূতি এগুলো তো বিলাসিতা, তাই না? আমি আপনার অনুভূতিকে সম্মান করি নয়ন ভাই, কিন্তু এখন সবটাই অতীত। এখন আমার বর্তমান ভবিষ্যৎ আমার স্বামী। আমি ওনার সাথে সুখে আছি নয়ন ভাই। এই নরক থেকে আমি 1000 গুণ ভালো আছি এখন। আমারও সুন্দর একটা পরিবার আছে এখন। আমি নিজের মতো বাঁচতে পারি, কেউ কটু কথা বলে না আমায়।
অতীতে আপনার বা আমার কোনো দোষ ছিল না। নিয়তি এভাবে লিখে রেখেছিল সবটা, তাই হয়েছে। মেনে নিন সবটা। নয়ন ঝুমের মিষ্টি ভাষায় বলা কথাগুলো মন দিয়ে শুনল। তুই আমার কেন হলি না ঝুম? এক জীবনে আমার হলে কি খুব ক্ষতি হতো? আমারও তো অপেক্ষার এই প্রতিদান পেলাম আমি। স্যারের রাগ হচ্ছে খুব। এই লোকের সমস্যা কি? যখন সময় ছিল তখন অন্ধের মতো মায়ের উপর ভরসা করে এখন তার বউকে দোষ দিচ্ছে। অসহ্য। শায়ন কিছু বলতে গেলে ঝুম তাকে থামিয়ে দিল। শান্ত হন নয়ন ভাই, অতীতকে ভুলে যাওয়াই ঠিক হবে। আমরা দুজন পরিস্থিতির শিকার মাত্র, নিজেকে সামলে নিন। আমি ভালো আছি। সত্যি ভালো আছিস? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। নয়ন উঠে দাঁড়ালো, তার চোখে পানি। প্রতিটি মানুষ ভালোবাসার কাছে অসহায়, ভীষণ রকম অসহায়। আমরা যাকে ভালোবাসি তারা আমাদের ভালোবাসে না, এই সত্যিটা মেনে নিতে হবে। নয়ন বুঝতে পারলো ঝুমের বিরহ তাকে সারাটি জীবন কাঁদাবে, তবু সে খুশি। ঝুম ভালো আছে, এতটুকু যথেষ্ট। ভালোবাসলে যে পেতে হবে এমন তো কোনো শর্ত দেয়া নেই। না পাওয়ার মাঝেও সুখ আছে। তার একতরফা ভালোবাসা না হয় সে একাই বয়ে নিক। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। আজ শুধু তার মায়ের মিথ্যা স্বার্থের জন্য সে ঝুমকে পেয়েও হারালো। নয়ন ভর্তি, চোখ ভর্তি পানি নিয়ে হাসলো ঝুমের দিকে তাকিয়ে। তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। এতদিন শুধু তোর জন্য এই দেশে পড়েছিলাম, এখন আর এখানে আমার আর কোনো প্রয়োজন নেই। আমি এবার আরেকবার দেশ ছেড়ে চলে যাব। আমাদের হয়তো আর দেখা হবে না। সাবধানে থাকবি, আর কখনো কোনো প্রয়োজন পড়লে আমাকে স্মরণ করিস। মনে রাখবি, কেউ থাকুক আর না থাকুক, আমি সর্বদা তোর সাথে আছি, থাকবো। আসি রে ছোট্ট পাখি। নয়ন আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে ঝুম দীর্ঘশ্বাস পেল। সত্যি বলতে নয়নের জন্য তার মনে কখনো অনুভূতি জন্মায়নি। সেই সময় সুযোগ কোনোটি সে পায়নি, কিন্তু আজ সব জানার পর নয়নের জন্য একটু খারাপ লাগা কাজ করছে। শ্যান ঝুমকে ওভাবে দরজার পানে তাকিয়ে থাকতে দেখে ফুঁসে উঠল। এমনিতেই নয়নের বলা কথাগুলো তার শরীরে আগুন লাগিয়ে দিয়েছে, তার উপর আবার শেষে ছোট্ট পাখিও বলেছে। ভাবা যায় তার বুকে তার সামনে অন্য কেউ পাখি বলে গেল, আর সে কিছুই করলো না। রাগে নাক লাল করে ঝুমের মুখটি দু হাতে ধরে নিজের দিকে ফিরিয়ে বলে, ওদিকে কি? এদিকে তাকাবেন। এদিক ওদিক কি এত? আমাকে দেখতে মন চায় না? মন চাইবে না কেন? আপনাকে রোজই তো দেখি ডক্টর। তাই? ঝুম মাথা নাড়িয়ে সায় জানালো। স্যার আয়েশ করে বসে বলল, তাহলে দেখতে থাকুক। যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ আমাকে দেখতে থাকুন। পরপুরুষের দিকে তাকানো, তাই না? ঝুম বিস্মিত, এই লোক এত হিংসুটে! আল্লাহ, কি বাচ্চামো এসব ডক্টর। সরুন তো, সকাল থেকে যে কিছু খাইনি, ভুলে গেছেন আপনি? শ্যান ব্যস্ত হয়ে পড়ল। এত কিছুর মাঝে তার মনে ছিল না যে ঝুম খায়নি কিছু। মেডিসিনও তো দিতে হবে তাকে। আপনি একটু বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। শ্যান বলতে বলতে ব্যস্ত পায়ে ছুটল। প্রতিমধ্যে শ্রাবণীকে ডেকে ঝুমের কাছে বসতে বলে খাবার আনতে গেল। পরদিন ভোর হতেই তারা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঝুমের মামা অনেক করে বললেন তাদের বাড়ি যেতে, কিন্তু ঝুম রাজি হলো না। যে বাড়িতে তার আম্মার ঠাঁই হলো না সেখানে সে যেতে চায় না। পরবর্তীতে অবশ্য ঝুমের নানা বাড়িতে লোকেরা তার সাথে দেখা করতে আসতে চাইছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য পায়নি। ঝুম বলেছে পরের বার বাংলাদেশে আসলে দেখা করবে তাদের সাথে। ঝুমের আম্মার বাড়িতে এখন জলিল শিকদারের 2 ছেলে মেয়ে ও এক দরিদ্র পরিবারের সদস্যরা রয়েছে। তাদের সায়ান বাড়ি ও বাচ্চা দুজনকে দেখাশোনার জন্য রেখেছে। ঝুম আসার আগে বারবার করে বলে দিয়েছে তার আমার কবর যেন প্রতিদিন পরিষ্কার করা হয়। তাছাড়া গতকাল বিকেলে ঝুম সায়ানকে দিয়ে কোথাও থেকে যেন কিছুটা ফুলের গাছ আনিয়েছে, সেগুলো যত্ন করে আমিরার কবরেও লাগিয়েছে। আগেও লাগিয়েছিল কিছু গাছ। ঝুম যখন ছিল তখন রোজ যত্ন নিত, কিন্তু তার যাওয়ার পর কেউ আর যত্ন নেয়নি। অযত্নে গাছগুলো মরে গেছে। গাড়ির জানালা দিয়ে ঝুম এক দৃষ্টিতে কবরটা দেখছিল। মনে মনে ভাবলো কবরটা যদি সাথে করে নিয়ে যেত কতই না ভালো হতো, কিন্তু কিছু জিনিস আমাদের মনের ছেলে মানুষই ভাবনা ছাড়া কিছুই না। এমন অবাস্তব জিনিস কখনো সম্ভব না। ঝুম দেখলো ওই দূরে তার আম্মা দাঁড়িয়ে হাসছে। সে অবাক হয়ে তাকিয়ে রইল, কথা বলা ভাষা পেল না। যে মারা গেছে তাকে কিভাবে দেখছে সে দ্রুত শ্যানের হাত ধরে এক আঙুল তাক করে অদূরে দেখিয়ে বলল, ডক্টর ডক্টর আম্মা দেখুন, ওখানে আম্মা দাঁড়িয়ে হাসছে। শ্যান জানলা দিয়ে দেখলো কেউ নেই ওখানে। ধীরে ধীরে শ্বাস ফেলে ঝুমকে জড়িয়ে ধরে বলল, শান্ত হন,
আবার নিয়ে আসবো, কেমন? আম্মাকে আমরা আবার দেখতে আসবো। কিন্তু ওখানে আম্মা কি করে সম্ভব? বিশ্বাস করুন, আমি সত্যিই দেখেছি। উত্তেজিত হবেন না, আমি আপনাকে বিশ্বাস করি। আসুন, ঘুমাবেন। ঘুম থেকে উঠলে বুঝিয়ে বলবো। ঝুম কথা বাড়ালো না। ওর মাথা ব্যথা করছে, খুব ঘুম দরকার। সায়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করার কিছু মুহূর্তে মাঝে ভারী নিঃশ্বাসের শব্দ পেল সায়ান। চিন্তায় অস্থির সায়ান ঝুমকে আগলে নিয়ে ব্যাক সাইডে মাথা এলিয়ে চোখ বন্ধ করলো। আহির, শ্রাবণী দুজনেই খুব অবাক হয়েছে ঝুমের কথায়। আহির নিজেকে অবাকতা কাটিয়ে উঠতে না পেরে প্রশ্ন করলো, কি হচ্ছে এসব সায়ান? ভাবি কি বলছিল? হ্যালুসিনেশন হচ্ছে। কি? মানসিক চাপ, অতীত, ওটার আম্মাকে নিয়ে না জানার সত্যগুলোর প্রভাব ফেলেছে। আমাদের যত দ্রুত সম্ভব পাকিস্তান ফিরতে হবে, ওনাকে ট্রিটমেন্ট করাতে হবে, নয়তো প্রেগনেন্সি টাইমটা ভীষণ রিস্কে থাকবে। কি? আহির শ্রাবণী উভয় হতবাক হয়ে চেঁচিয়ে উঠল, ঝুম প্রেগনেন্ট, অথচ তারা জানি না। শায়ন ওদের চেঁচানোতে বিরক্ত হলো। মেয়েটা সবই ঘুমিয়েছে, উঠে গেলে এই বাদর দুটোকে আস্ত রাখবে না সে। আস্তে ঘুমাচ্ছেন উনি। তারা দুজন একে অপরের দিকে তাকে ছোটে আঙুল চাপলো। আহির পেছন থেকে সামনের ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কবে জেনেছো তুমি? আমাকে কেন বললে না? বাড়িতে জানিয়েছো? না, এখনো কাউকে জানাইনি। আগে বিষয়টা লক্ষ্য করেছিলাম, কিন্তু নিশ্চিত ছিলাম না, তো অপেক্ষা করছিলাম। এখানে যেদিন আসলাম সেদিন নিশ্চিত হয়েছে। এখনো প্রপার টেস্ট করানো হয়নি। আহির আরিবা এখানে থাকতে চাচ্ছে না। কাল রাত আমি ফেরার টিকিট কেটে ফেলেছি। 2 দিন পর আমাদের ফ্লাইট। ভীষণ কষ্টে অ্যারেঞ্জ করেছি টিকিটগুলো, এত দ্রুত সাধারণত পাওয়া যায় না। আহির এক পলক শ্রাবণীর দিকে চাইল। আর কিছুদিন থাকলে ভালো হতো না ভাইয়া? এলেন তো মাত্র কিছুদিন হলো। শায়ান পিছু ফিরে শ্রাবণীকে দেখে আবারও সামনে ফিরে বলল, আরিবার শরীর ভালো নেই বেশি। তাছাড়া যত দ্রুত সম্ভব ওনার চেক আপ করাতে হবে। আমি ভীষণ চিন্তায় আছি ওনাকে নিয়ে। শরীর খুব দুর্বল, দেখতেই তো পাচ্ছেন। উনি এখানে থাকতে চাইছে না। কালকের ঘটনা নিয়ে এখন পর্যন্ত একটি কথাও বলেনি, কাঁদেনি পর্যন্ত, যা খুবই অস্বাভাবিক। আশা রাখছি আপনি বুঝবেন। শ্রাবণী বুঝলো তার মন মানছে না। ঝুমকে আবারও কবে দেখতে পাবে কে জানে। মনটা তার হঠাৎই খারাপ হয়ে গেল। পুরো রাস্তা কেউ আর কথা বললো না কোনো। ভাবি, সোনু মনু আসছে, এই খবর আমাকে আগে কেন দেয়া হলো না? রাত প্রায় 9টা। সায়ান শ্রাবণকে নিয়ে বাইরে গিয়েছে কিছু মেডিসিন আনতে। আসার পর থেকে সে ঝুমের খুব বমি পাচ্ছে। তাছাড়া প্রেগনেন্সি সিকনেসও কাজ করছে আজ খুব। তাই সায়ানের বাইরে যাওয়া। ঝুম বসে বসে ফোন টিপছিল। অনলাইনে বেশ সুন্দর সুন্দর বড় বড় দোলনা দেখাচ্ছে। সায়ান ফিরলে তার ইচ্ছে দোলনা দেখিয়ে একটা কিনে ফেলা। হঠাৎ আহিরের উক্ত কথা ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি তুলে আহিরের পানি যেন সেটি বেজা চটে আছে। এত বড় সংবাদ তাকে না দিয়ে কিভাবে পারল? ঝুম হেসে ফেলল আহিরের ছেলে মানুষই কথায়। ভেতরে আসুন ভাইয়া, বসুন এখানে। আপনিও আপনার স্বামীর সাথে মিলে ষড়যন্ত্র করা শুরু করেছেন। আই হেট ইট। আমরা জেনেছি মাত্র 2 দিন হলো। হ্যাঁ, তো আমি কেন 2 দিন পর জানলাম? আরে ভাইয়া, বাকি কথা শেষ হওয়ার আগে সায়ানের গমগমে সুর ফেসে এলো। আমার বউকে জ্বালাবেন না আহির, যাও নিজের রুমে যাও। হ্যাঁ হ্যাঁ, তোমারই তো বউ, আমাদের কিছু হয় নাকি? সব তো তোমার, মনে রেখো সব। আবার যখন দুজন ঝগড়া করবে আমাকে একদম বলতে আসবে না। চললাম। যেতে যেতে থেমে গিয়ে আবার বলল, আমার বোনের দিকে খেয়াল রাখবে, খবরদার অযত্ন করবে না, তাহলে বড় চাচি আম্মাকে বলে ঝুমকে করাচিতেই রেখে দেব। কথাগুলো বলতে বলতে সে মিলিয়ে গেল। সায়ান বিরক্তির চরম সীমায় পৌঁছে গেছে। বিয়ের পর থেকে এই এক ডায়লগ শুনতে শুনতে তার কান পচে গেল। বাচ্চার বাবা হতে চলল, কিন্তু এদের হুমকি শেষ হলো না। ঝুম সায়ানের কুচকে যাওয়া মুখের দিকে তাকিয়ে সশব্দে হেসে ফেলল। সায়ানদের ঘর থেকে বের হয়ে নিজেদের ঘরের দিকে যেতে গিয়ে আহির থেমে যায়। বসার ঘরে বসে শ্রাবণী খুব মনোযোগের সাথে স্নেকাস পড়ছে। আর ভালো করে লক্ষ্য করেও দেখলো আগের মতো মেয়েটির চুলগুলো রং বেরঙের নেই, মিশমিশে কালো এখন। আজ সকালেও তো দেখলো আগের মতো ছিল, তাহলে কালো হলো কখন? পরনে তার হালকা অফ হোয়াইট শর্ট কুর্তি, যার মাঝে ছোট্ট ছোট্ট বিভিন্ন রঙের ফুল, সাথে ব্যাগে জিন্স, আর জিন্সের সাথে মিলিয়ে গলায় ঝুলানো একটা স্কার্ফ। ওয়েস্টার্ন ড্রেস আপ হলেও আগের থেকে ভিন্ন লাগছে মেয়েটিকে। কোথাও কি যাচ্ছে? প্রশ্ন করবে? না থাক,
আবার যদি ভুল বোঝে আর নিঃশব্দে যেভাবে এসেছিল সেভাবে ফিরে যেতেই নেয়, কিন্তু শ্রাবণী দেখে ফেললো তাকে। আরে আপনি এখানে? আর থেমে গেল, ফিরে চাইলো শ্রাবণীর দিকে। হ্যাঁ, ওই আর কি, সায়নের সাথে কথা বলে ফিরছিলাম। ও, এখন ঝুম কেমন আছে? ভালো। কথা হয়নি আপনার? শ্রাবণী পাশে রাখা হেলমেটটি হাতে তুলে দাঁড়িয়ে উঠে দাঁড়ালো। হয়েছিল অনেকক্ষণ আগে। আহির বিশেষ কোনো ভাব প্রকাশ করলো না, তার দৃষ্টি শ্রাবণীর হাতে ধরা হেলমেটে। শ্রাবণী লক্ষ্য করলো সেই দৃষ্টি, নিজ থেকেই বলল, অনেকদিন বাইক চালানো হচ্ছে না, তাই ভাবলাম আজ ঘুরে আসি গিয়ে। তাছাড়া আজ ওয়েদারটাও চমৎকার। আর কিছু একটা বলতে গিয়েও বলল না। ওকে। শ্রাবণী ঠোঁট কামড়ে তাকালো অদ্ভুত ছেলেটার দিকে, তারপর হঠাৎ বলল, আপনি যাবেন? সাথে সাথে আহির থেমে গেল, ফিরে তাকালো শ্রাবণীর দিকে। শ্রাবণী ভীষণ আছে, প্রশ্ন করলো। আহির কথা না বাড়িয়ে হেঁটে দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে গেল। শ্রাবণী আহমকের মতো তাকে দেখলো। আহির এত অদ্ভুত কেন সে আজও বুঝতে পারেনি। সে হেলমেট হাতে দৌড় লাগালো আহিরের পিছে। বাইরে মৃদুমন্দ বাতাস। আহির ঘরের পরা সাধারণ পোশাকে দাঁড়িয়ে। শ্রাবণী বাইক বের করে তার সামনে এসে থামলো। আহির একবার ভালো করে শ্রাবণী বাইকটা দেখে নিল, ভালোই খারাপ না। তারপর পকেটে হাত গুজে বলল, বাইক আমি চালাবো। শ্রাবণী খেপে গেল, তার শখের বাইক সে কাউকে ধরতে দেয় না, আর এই ছেলে নাকি বলছে সে চালাবে। শ্বশুর বাড়ির আবদার। নয়, আমি আমার বাইক কাউকে ধরতে দিই না, নিজের টাকায় কেনা, বুঝছেন? তো তো মানে কি? হ্যাঁ, তো মানে কি? আমি বাইক চালাবো। তাহলে আমি যাব না। তোর যাওয়া লাগবে না ভাই, আমি একাই যাচ্ছি। মিনিমাম কার্টেসি জানো না? নিজেই ডেকে এনে এখন অপমান করছো কেন? অপমান? এখানে অপমানের কি আছে? আর আমি কি বলেছিলাম? আসেন, আমার বাইক আপনি চালান। দেখুন, যেতে হলে পিছনে বসে চলুন, নয়তো যেতে হবে না। আহির হেরে যাওয়া মুখ করে তাকালো শ্রাবণীর দিকে। মেয়েটা বজ্র বেশি জেদে, বুঝলো একে বলে কাজ হবে না। অগত্যা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে গিয়ে বসলো শ্রাবণীর পিছে। লজ্জা পেলে বেশ, ছেলে হয়ে একটি মেয়ের পিছে এইভাবে বসতে লজ্জা তো লাগবেই। আহির বসতে শ্রাবণী বাইক চালানো শুরু করলো। হালকা স্পিডে, কোনোরূপ ভনিতা তারা না দেখিয়ে শুনশান রাস্তা ধরে ধীর গতিতে চলতে লাগলো শ্রাবণীর বাইকটি। প্রথমে আহির অপ্রস্তুত হলেও এখন বেশ ভালো লাগছে। মৃদুমন্দ বাতাসে সময়টা বেশ উপভোগ করছে সে। শ্রাবণীর চালানোর হাত দারুণ, মানতেই হবে। 1 ঘন্টারও বেশি অনেকটা পর শহর থেকে দূরে একটা নিরালয় পরিবেশে বাইকটি এসে থামলো। জায়গাটি কোথায় আহির তা জানে না, তবে ভীষণ উপভোগ্য লাগছে। না যানজট আছে আর নাইবা দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখা যাচ্ছে। দুধারে ধানের জমির মধ্যিখানে থেকে শুরু রাস্তা দেখে বোঝা যাচ্ছে এটি একটি গ্রাম অঞ্চল। আহির শ্রাবণী বাইক পাশে রেখে আহিরের পিছু রাস্তার পাশে একটি বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালো। অসাধারণ। প্রচুর বাতাস বইছে। পাশের জমিতে বোধহয় ধানের চারা লাগানো, বেশি বড় না হলেও বাতাসের দরুন তা হেলে দুলে উঠেছে। পূর্ণিমার আলোতে চারিপাশ আলোকিত, মনোরম এই দৃশ্য আহিরে অভিভূত। ছোটবেলায় আমরা এখানে বড় হয়েছি। আহির শ্রাবণীকে বসতে দেখে নিজেও বসে পড়ল। আমি আর পাভেল। ও, এরপর কি বলা উচিত আহিরের জানা নেই। পূর্ণিমার রাত উপভোগ করতে করতে বেশ কিছুটা সময় কেটে গেল পিনপত নীরবতায়। দূর আকাশে তাকায় শ্রাবণী। এখান থেকে কাছে আমাদের বাড়ি। এই জায়গাতেই কত শত স্মৃতি রয়েছে, তার হিসেব নেই। পাভেলের সাথে প্রায় এখানে এসে বসতাম। আহির ফিরে তাকালো না শ্রাবণীর দিকে, বরং দূর অজানায় তাকিয়ে শুধাল, এখানে এলে কষ্ট হয় না? হয়তো। তারপরও কেন আসলে? গত কয়েকটি বছর ধরে এই কষ্টের বোঝা বয়ে চলেছি তো, তাই এখন তেমন একটা কষ্ট হয় না। কথাটি বলে মিষ্টি করে হাসলো শ্রাবণী। আহির এবার ফিরে চাইলো, অথচ শ্রাবণী অনর। এর থেকে মুক্তি নেই? চাইলেই হয়তো মুক্তি পেতে পারি। তাহলে মুক্তি নিচ্ছ না কেন? ইচ্ছা করে না, ব্যস্ত আছি। মুক্তি দিলে ওকে ঘৃণা করতে হবে, আমি ওকে ঘৃণা করতে চাই না। দারুণ, এমন চিন্তা কয়জন করে? পাভেল ছেলেটির জন্য আহির মন থেকে সমবেদনা অনুভব করছে। ছেলেটির জীবনে একটা সময় গিয়ে খুব আফসোস করবে। হীরা
ভেবে কাজকে আপন করতে গিয়ে হীরাকে হারিয়েছে বেচারা। সরি। শ্রাবণী দূর আকাশ থেকে চোখ সরিয়ে আহিরের দিকে তাকে এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করল। কেন? আহির চোখ সরিয়ে নিল, অন্যদিকে তাকে খুব ধিমি স্বরে বলল,